একজন শান্তশিষ্ট ছেলে যাকে সবাই সবসময় বুলিং করত। সবাই তাকে মারধর করত, কিন্তু সে কখনো কারোর সঙ্গে ঝামেলায় জড়াতো না। কিন্তু একদিন সে ক্লাসের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী ছেলেটাকে এমনভাবে মারধর করে যে শেষ পর্যন্ত তার চোখটাই তুলে ফেলে, যার জন্য তাকে জেলে পাঠানো হয়। জেলে গিয়ে তার পরিচয় হয় দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কয়েদি, জেলের টপ 1 ফাইটার দুখানের সঙ্গে। দুখানকে দেখে যেখানে সবাই ভয়ে কাঁপত, সেখানে এই শান্তশিষ্ট ছেলেটিও প্রথমে তাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু পরে সেই ভদ্র ও শান্ত ছেলেটি হয়ে ওঠে জেলের সবচেয়ে শক্তিশালী গ্যাংয়ের লিডার। আর তাকে এই পর্যায়ে নিয়ে আসে জেলের টপ 1 ফাইটার দুখান নিজেই। কিভাবে সেই শান্ত ছেলেটি এত ভয়ঙ্কর ফাইটারে পরিণত হলো, আর দুখানি বা কেন তাকে নিজের হাতে তৈরি করলো, চলো আসল কাহিনীতে চলে যাওয়া যাক। গল্প শুরু হয় ইউকে দিয়ে, যে তার ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান এবং শান্ত ছেলে, যে সবসময় সবার সঙ্গে ভালোভাবে কথা বলে এবং কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না। এই কারণেই শিক্ষক আর ছাত্র সবাই তাকে সম্মান করে। তার জীবন শান্তিতেই চলছিল, কিন্তু তখনই ক্লাসে একজন নতুন ছাত্র আসে। তার নাম সুকচান। সে কিছুদিন আগেই কোরিয়ার যুব বক্সিং চ্যাম্পিয়ন হয়েছে। পুরো ক্লাস হাততালি দিয়ে তাকে স্বাগত জানায়, কিন্তু সুকচানকে দেখা মাত্রই ইও ভয়ে কেঁপে ওঠে, যেন সে কোনো ভয়ঙ্কর মানুষকে দেখে ফেলেছে। শিক্ষক ক্লাসের বাইরে যেতেই সুকচান তার আসল চেহারা দেখিয়ে দেয়। সে কোনো কারণ ছাড়াই কয়েকজন ছেলেকে খুব মারধর করতে শুরু করে। এরপর তার নজর ইউ এর দিকে পড়ে। সে প্রতিদিনের মতো ইউকে বিরক্ত করতে এগিয়ে যায়। তখন একজন সাহসী মেয়ে মাঝখানে এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সুকচান কাউকে সম্মান করতে জানে না, সে মেয়েদেরও ছাড়ে না। ইউ তার হাত ধরে তাকে থামার অনুরোধ করে, কিন্তু এতে সুকচান আরো রেগে যায়। সে চিৎকার করে বলে ইউ কি তার পুরনো দিনের কথা ভুলে গেছে। তখন জানা যায় মিডল স্কুলের সময় থেকেই সুকচান ইউকে নিয়মিত বিরক্ত করে আসছে। ইউ যখনই শিক্ষকের কাছে অভিযোগ করত, তার অবস্থা আগের চেয়েও বেশি খারাপ হয়ে যেত। এখন সেই ভয়ঙ্কর সময় আবারও তার সামনে ফিরে এসেছিল। মার খেতে খেতে ইউ মাটিতে পড়ে যায়। ব্যথায় কাতরাতে কাতরাতে তার চোখ পড়ে পাশে পড়ে থাকা একটি কলমের ওপর। সে কাঁপতে কাঁপতে উঠে কলমটি হাতে তুলে নেয়। সুকচান তাকে নিয়ে মজা করে তাকে কাপুরুষ বলে। এরপর সে নিজে ইউ এর হাত ধরে কলমটি নিজের চোখের সামনে নিয়ে যায় এবং তাকে উস্কানি দিয়ে বলে, সাহস থাকলে আঘাত করে দেখাও। বছরের পর বছর জমে থাকা ভয় আর রাগ সেই মুহূর্তে বেরিয়ে আসে। ইউ কোনো কিছু না ভেবেই কলমটি তার চোখে ঢুকিয়ে দেয়। পুরো ক্লাস অবাক হয়ে যায়। সুকচান ব্যথায় চিৎকার করতে থাকে এবং চোখ ধরে মাটিতে পড়ে যায়। শেষ পর্যন্ত আদালত মনে করে ইউ ইচ্ছা করেই অস্ত্র ব্যবহার করেছে এবং সুকচানের ডান চোখ চিরদিনের জন্য নষ্ট হয়ে গেছে, তাই এটাকে আত্মরক্ষা হিসেবে ধরা হয় না। ইউ এর মা পুরোপুরি ভেঙে পড়ে। ইউ কখনো ভাবেনি জীবনে প্রথমবার নিজের জন্য দাঁড়ানো তার পুরো জীবনটাই বদলে দেবে। কিছুদিন পর ইউকে জেলে নিয়ে যাওয়া হয়। জেলের বাসে পেছনের সিটে বসে থাকা একটি ছেলে এতটাই ভয়ঙ্কর দেখতে ছিল যে তার পাশে বসার সাহস কেউ করছিল না। তখন হানমিন নামে এক বন্দী ইউ এর সিটে এসে বসে, ফলে ইউকে সেই ভয়ঙ্কর ছেলেটির পাশে বসতে হয়। জেলে পৌঁছানোর পর গার্ডরা সব বন্দির জিনিসপত্র নিজেদের কাছে নিয়ে যায়। পরে হানমিন আবার ইউ এর সঙ্গে দেখা করে এবং ধীরে জিজ্ঞাসা করে সে কি অপরাধে এখানে এসেছে। ইউ শুধু বলে হত্যার চেষ্টা। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। হানমিন সঙ্গে সঙ্গে ইউ এর কাছে ক্ষমা চায় যে সে তার সিট নিয়ে নিয়েছিল এবং মিথ্যা বলে যে তার অপরাধও প্রায় একই রকম। কিন্তু পরে অন্য বন্দী আসামিদের সঙ্গে দেখা করার সময় সে সত্যি বলে দেয় যে শুধু চুরির মামলায় জেলে এসেছে। একজন পুরনো বন্দী আসামি দুই নতুন ছেলেকে জেলের নিয়ম বুঝিয়ে দেয়। সে বলে এখানে শুধু শক্তির জোর চলে, যার পেশি শক্তিশালী তার কথাই সবাই মানবে। যদি লড়াই করতে না জানো তাহলে চুপচাপ মাথা নিচু করে থাকো এবং কারো নজরে এসো না। সে আরো বলে এই সময় জেলের দখল 3টি আলাদা গ্যাংয়ের হাতে। প্রথম গ্যাংটি সাংগায়ক চালায়। সে আগে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল এবং তাকে হারানো প্রায় অসম্ভব। দ্বিতীয় গ্যাংটি ওয়ান গুজের। সে অনেক শক্তিশালী এবং রেগে গেলে পুরোপুরি পাগল হয়ে যায়। তৃতীয় গ্যাংটি সুনিং এর। দেখতে সে ছোট আর দুর্বল মনে হয়, কিন্তু আসলে ভীষণ বিপজ্জনক একজন মানুষ। আরো ক্ষমতা পাওয়ার জন্য ওয়ানজুন আর সুনিং মিলে একটি পরিকল্পনা করে। দুজন নকলভাবে মারামারি করে এবং মিথ্যা অভিযোগ দেয় যে সাংগায়ক তাদের উপর হামলা করেছে এবং তাদের সিগারেটও চুরি করেছে।
এই মিথ্যার কারণে সাংগায়ককে আলাদা সেলে পাঠিয়ে দেওয়া হয় এবং পুরো জেলের দখল এই দুজনের হাতে চলে যায়। কিন্তু এই তিনজনের ওপরে এমন একজন আসামি আছে যাকে সবাই ভয় পায়। তিনটি গ্যাং একসাথে হলেও তার সঙ্গে লড়তে পারে না। সেই ছেলেটি যে বাসে ইউ এর পাশে বসেছিল তার নাম দুখান। দুখান ছিল বিশ্বের সবচেয়ে কম বয়সী MMA ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। বিদেশের মিডিয়াও তার অনেক প্রশংসা করেছিল। এরপর গল্প কয়েকদিন পিছিয়ে যায়। দুখান তার বোনের জন্মদিনে ফুল আর উপহার নিয়ে বাড়ি ফেরে, কিন্তু ফ্রিজ খুলতেই তার হাতে রক্ত ভরে যায়। ভয় পেয়ে সে পুরো বাড়িতে তার মা আর বোনকে খুঁজতে থাকে। তখনই সে তার বোনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। ঠিক সেই সময় পেছন থেকে একজন হামলাকারী তার উপর আক্রমণ করে, কিন্তু সে জানতো না সে কাকে আক্রমণ করেছে। দুখান এক মুহূর্তের মধ্যে তার পা ভেঙে দেয়। এরপর নিজের মায়ের লাশ দেখতে পেয়ে তার রাগ বেরিয়ে আসে। সে দ্বিতীয় হামলাকারীকে এত নির্মমভাবে মারধর করে যে সে অজ্ঞান হয়ে যায়। তৃতীয় ডাকাতও তার উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু দুখান তাকেও কোনো সুযোগ দেয় না। শেষ পর্যন্ত অস্ত্রধারী 3 ডাকাতই সেখানেই মারা যায়। পরে প্রয়োজনের চেয়ে বেশি শক্তি ব্যবহার করার কারণে দুখানকেও জেলে পাঠানো হয়। অন্যদিকে ইউ জেলের জীবন নিয়ে খুব ভয় পেতে থাকে। তখন ফুটবল খেলার সময় একজন খেলোয়াড় আহত হয়ে যায় এবং ইউকে তার জায়গায় মাঠে নামতে হয়। সে ভয়ে বলটিতে লাথি মারে, কিন্তু বলটি সোজা গিয়ে ওয়ানজুনের সবচেয়ে দুর্বল জায়গায় লাগে। এটা দেখে সুনিং জোরে জোরে হাসতে থাকে এবং বলে এখন ইউ এর আর রক্ষা নেই। কিছুক্ষণ পর ওয়ানজুনের লোকেরা ইউকে ধরে জেলের একটি নির্জন কোণে নিয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে ইউ এর নিজের পুরনো কষ্টের কথা মনে পড়ে যায়। ঠিক তখনই সেখান দিয়ে দুখান যাচ্ছিল। ইউ কোনোভাবে নিজেকে ছাড়িয়ে দুখানের কাছে দৌড়ে যায় এবং তার কাছে সাহায্যের জন্য অনুরোধ করে। ওয়ানজুন দুখানকে একটু ভয় পায় ঠিকই, কিন্তু তারপরও তাকে মাঝখানে না আসার জন্য সতর্ক করে। দুখান একটু ভাবে, কিন্তু শেষ পর্যন্ত সে অসহায় ছেলেটিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। ওয়ানজুন তাকে নিয়ে মজা করে বলে সে নিজেই একজন খুনি আর এখানে ভালো মানুষ হওয়ার অভিনয় করছে। এই কথা বলে সে দুখানের উপর হামলা করে, কিন্তু দুখান খুব সহজেই তার প্রতিটি আক্রমণ এড়িয়ে যায় এবং মাত্র একটি ঘুষিতেই তাকে মাটিতে ফেলে দেয়। ইউ অবাক হয়ে যায় এবং তার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। কিন্তু সেই দিন থেকেই ওয়ানজুন দুখানকে নিজের শত্রু মনে করে। ইউ এখন প্রতিদিন নিজেকে বাঁচানোর উপায় খুঁজতে থাকে। তখন একদিন তার সঙ্গে দেখা করতে সুকচান আসে। তার ডান চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে এবং তার বক্সিং ক্যারিয়ারও শেষ হয়ে গেছে। সে ঠান্ডা গলায় বলে সে প্রতিদিন ইউ এর জেল থেকে বের হওয়ার অপেক্ষা করছে, কারণ যেদিন ইউ বাইরে আসবে সেদিন তার প্রতিশোধ নেবে। এই কথা শুনে ইউ পুরোপুরি ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চায়, কিন্তু সুকচান পরিষ্কার বলে দেয় সে ইউকে কখনোই ক্ষমা করবে না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে ইউ প্রতিটি মুহূর্ত ভয়ের মধ্যে কাটতে থাকে। দিনে ওয়ানজুনের হুমকি তাকে তাড়া করে বেড়ায়, আর রাতে সুকচানের ভয়ঙ্কর মুখ তার স্বপ্নে এসে তাকে শান্তিতে ঘুমাতেও দেয় না। একদিন ইউ দেখে দুখান একা ট্রেনিং করছে। তখন সে একটি বড় সিদ্ধান্ত নেয়। এখন থেকে সে প্রতিদিন দুখানের জন্য 1 বোতল দুধ নিয়ে আসতে থাকে। দুখান শুরুতে ভাবে ইউ শুধু একজন শক্তিশালী মানুষের সাহায্য নিতে চাইছে, তাই সে ইউকে তার কাছে আসতে নিষেধ করে। কিন্তু ইউ হাল ছাড়ে না এবং প্রতিদিন তার পেছনে যেতে থাকে। শেষ পর্যন্ত একদিন সে সাহস করে দুখানের সামনে হাত জোর করে বলে তাকে যেন লড়াই করতে শেখায়। দুখানের কাছ থেকে ট্রেনিং নিয়ে ইউ তার মতো শক্তিশালী হতে চায়, কিন্তু দুখান পরিষ্কারভাবে না করে দেয়। সে চায় না ইউ প্রতিশোধের আগুনে নিজের জীবন নষ্ট করুক। তখন ইউ তার মনের কথা বলে। সে বলে তার কারো ওপর প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সে শুধু স্বাভাবিক জীবন যাপন করতে চায়। সে স্বীকার করে এতদিন সে মার খাওয়ার ভয়ে প্রতিবার পালিয়ে গেছে। নিজের দুর্বলতা, নিজের দারিদ্র্য, এমনকি নিজেকেই সে ঘৃণা করতে শুরু করেছে। কিন্তু এখন সে আর পালাবে না। ইউ এর সত্যি কথা শুনে দুখানের মন বদলায়। সে তাকে ট্রেনিং দিতে রাজি হয়, কিন্তু প্রথমে একটি শর্ত দেয়। ইউ যদি 40 মিনিটের মধ্যে 100 চক্কর শেষ করতে পারে তবেই সে তাকে নিজের শিষ্য বানাবে। দুখান শুরু করতে বলতে ইউ এক মুহূর্ত দেরি না করে দৌড়ে যায়। কিছুক্ষণ পরই তার শ্বাসকষ্ট শুরু হয়। চোখের সামনে ঝাপসা দেখতে থাকে এবং তার পা আর চলতে চায় না। তবুও সে থামে না। দৌড়ানোর সময় স্কুলে বছরের পর বছর হওয়া অপমান আর মারধরের কথা বারবার মনে পড়তে থাকে। তার মনে হয় নিজের ভাগ্য বদলানোর এটাই শেষ সুযোগ। 70তম চক্করে পৌঁছাতে পৌঁছাতে তার শরীর পুরোপুরি ভেঙে পড়ে। সে মাটিতে পড়ে যায়, বমি করে এবং হাল ছেড়ে দেওয়ার অবস্থায় পৌঁছে যায়। এমনকি দুখান বলে এখন যদি সে ছেড়ে দিতে চায় তাহলে এতে লজ্জার কিছু নেই। কিন্তু নিজের পুরনো দুর্বল রূপের কথা মনে করে ইউ আবার উঠে দাঁড়ায়। সে পুরো শক্তি দিয়ে চিৎকার করে এবং দৌড়াতে থাকে।
শেষ পর্যন্ত সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সে পরীক্ষায় পাশ করতে পারে না, কিন্তু তার সাহস দেখে দুখান তবুও তাকে নিজের শিষ্য বানিয়ে নেয়। জেলারের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে দুখান ইউকে নিজের সেলে ট্রান্সফার করিয়ে নেয়। সেখানে পৌঁছাতেই সে ইউ এর ফিটনেস পরীক্ষা নেয়। ইউ এর পুশ আপ দেখে সে জিজ্ঞাসা করে তার কোনো অসুখ আছে কিনা। অবস্থা আরো খারাপ হয়ে যায় যখন ইউ একটি পুল আপও করতে পারে না। শেষ পর্যন্ত দুখান নিজেই তাকে সাহায্য করে প্রথমবারের মতো একটি পুল আপ করিয়ে দেয়। এখান থেকে ইউ এর কঠিন ট্রেনিং শুরু হয়। শুরুর কয়েকদিন তার জন্য শাস্তির চেয়ে কম ছিল না। কয়েকটি পুশ আপ করতেই তার হাত পা দুর্বল হয়ে যায় এবং সে মাটিতে পড়ে যায়। কিন্তু দুখান তাকে প্রতিদিন তার সীমার বাইরে যাওয়ার জন্য বাধ্য করে। শক্তি বাড়ানোর জন্য সে আগের চেয়ে বেশি খাবার খেতে শুরু করে এবং প্রতিটি খাবারকেও ট্রেনিং এর অংশ হিসেবে নেয়। ধীরে ধীরে তার ঘুষি আগের চেয়ে শক্তিশালী হতে থাকে। তার শরীরে পেশি তৈরি হতে থাকে এবং একদিন তার শক্তির কারণে রেজিস্ট্যান্স ব্যান্ড পর্যন্ত ছিঁড়ে যায়। সঠিক সময় আসার পর দুখান তাকে আসল লড়াইয়ের কৌশল এবং ব্যথা সহ্য করার উপায়ও শেখায়। প্রতিদিনের সঙ্গে দুর্বল আর ভীতু ইউ ধীরে ধীরে একজন সত্যিকারের ফাইটারে পরিণত হতে থাকে। জেলের অন্য কয়েদিরাও তার এই পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে সুকচান কোনো উদ্দেশ্য ছাড়াই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। পেছন থেকে আসা একটি গাড়ি বারবার হর্ন দেয় এবং ভেতরে থাকা লোকেরা তাকে গালি দিয়ে জিজ্ঞাসা করে সে কি অন্ধ। এই একটি কথা তার মনে সরাসরি আঘাত করে। রাগের মাথায় সে গাড়ির সাইড মিরর ভেঙে দেয় এবং ভেতরে থাকা দুজন মানুষকে খুবই মারধর করে। এই সবকিছু একজন গ্যাং বস ও ইয়ং দেখছিল। সুকচানের শক্তি দেখে সে অনেক মুগ্ধ হয় এবং তাকে নিজের গ্যাংয়ে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। প্রথমে সুকচান রাজি হয় না, কিন্তু ও ইয়ং যখন তার ডান চোখের দিকে তাকিয়ে বলে সে তার চোখ ঠিক করতে পারে এবং তাকে আগের চেয়েও বেশি শক্তিশালী বানাতে পারে, তখন সুকচান ভাবতে শুরু করে। এদিকে জেলে ইউ হর্স ড্যান্সে বসে পড়াশোনা করছিল। হানমিন তাকে জিজ্ঞাসা করে হঠাৎ তার ট্রেনিং এর প্রতি এত আগ্রহ কিভাবে হলো। ইউ হেসে বলে প্রথমে সে শুধু শক্তিশালী হতে চেয়েছিল, কিন্তু এখন তার সত্যি ট্রেনিং করতে ভালো লাগে। তখন হানমিন তাকে একটি খারাপ খবর দেয়। দুখানের বয়স 23 বছরের বেশি হয়ে গেছে, তাই খুব শিগগিরই তাকে প্রাপ্তবয়স্কদের জেলে ট্রান্সফার করা হবে। এই খবরের পর ট্রেনিং এর সময় ইউ এর মন বারবার অন্যদিকে চলে যেতে থাকে। দুখান তাকে বোঝায় তাদের একসঙ্গে থাকার আর বেশি সময় নেই, তাই প্রতিটি মুহূর্তে পুরো শক্তি দিয়ে পরিশ্রম করতে হবে। তখন ইউ দেখে কয়েকজন কয়েদি আবার হিউমিনকে বিরক্ত করছে। এবার সে কোনো ভয় না পেয়ে মাঝখানে চলে আসে। বদমাশরা তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এখন ইউ এতটাই শক্তিশালী হয়ে গেছে যে সে নিজেকে এবং নিজের বন্ধুকেও বাঁচিয়ে নেয়। গুয়ানজু যখন জানতে পারে তার লোকদের মারধর করা হয়েছে, তখন সে রাগে আগুন হয়ে যায়। সে ইউকে ওয়ার্কশপে ডেকে পুরনো হিসাব মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইউ প্রথমে ক্ষমা চায় এবং বোঝায় যে ঝামেলা তার লোকেরাই শুরু করেছিল, কিন্তু ওয়ানজুন কিছুই শোনে না এবং তার মাথায় জোরে আঘাত করে। দ্বিতীয় আক্রমণ আসতেই ইউ সরে যায় এবং পাল্টা তাকে একটি চড় মারে। এটা দেখে ওয়ানজুন আরো রেগে যায়। সে ইউকে মাটিতে ফেলে দেয়। ইউ আবার উঠে দাঁড়ায় এবং একের পর এক ঘুষি মারতে থাকে, কিন্তু এত বড় শরীরের ওয়ানজুনের ওপর সেগুলো খুব একটা প্রভাব পড়ে না। অন্যদিকে ওয়ানজুনের ঘুষি হাতুড়ির মতো আঘাত করতে থাকে এবং ইউ ধীরে ধীরে হাঁটতে শুরু করে। শেষ পর্যন্ত সে ব্যথায় মাটিতে পড়ে যায়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে আবার উঠে দাঁড়ায়। শুধু নিজের সাহসের জোরে সে ওয়ানজুনের মুখে একের পর এক ঘুষি মারতে থাকে, যতক্ষণ না সে অজ্ঞান হয়ে যায়। তখন দুখান মাঝখান থেকে এসে ইউকে থামিয়ে দেয়। তার ভয় হয় ইউও যেন রাগের মাথায় তার মতো না হয়ে যায়। অন্যদিকে সুকচান একের পর এক লড়াই করতে করতে আগের চেয়েও বেশি নিষ্ঠুর হয়ে যায়। ধীরে ধীরে সে ও ইয়ং এর সবচেয়ে বিশ্বাসযোগ্য কিলার হয়ে ওঠে। পরের দিন দুখান ইউ এর জন্য বিশেষ এবং পেট ভরে খাওয়ার মতো খাবার তৈরি করে। খাবার খাওয়ার পর দুজন প্রথমবার মুখোমুখি স্প্যারিং করে। দুখান দেখে ইউ এখনো তার ঘুষি শেষ মুহূর্তে থামিয়ে দেয়। সে তাকে বকতে বকতে বলে আসল লড়াইয়ে সে যদি এমন করে তাহলে সামনের মানুষটির সঙ্গে সঙ্গে তাকে শেষ করে দেবে। তবুও মনে মনে সে খুশি হয়, কারণ ইউ তার আশা থেকেও অনেক ভালো শিখেছে। এরপর সে ঘোষণা করে যে ট্রেনিং এখন শেষ। আসলে সেদিনই দুখানকে প্রাপ্তবয়স্কদের জেলে ট্রান্সফার করার কথা ছিল। যাওয়ার আগে সে ইউকে বলে হাঙরের শরীরে সুইম ব্লাডার থাকে না। সে যদি সাঁতার কাটা বন্ধ করে দেয় তাহলে সমুদ্রে ডুবে মারা যাবে। তাই সে চায় ইউ যেন কখনোই থেমে না থাকে, সবসময় সামনে এগিয়ে যেতে থাকে। দুখান চলে যাওয়ার পর ইউ নিজেকে সামলাতে পারে না এবং সেখানে কাঁদতে শুরু করে। এরপর সে নিজের সমস্ত কষ্ট আর শূন্যতা শুধু এই ট্রেনিং এর মাঝে ঢেলে দেয়।
অন্যদিকে জেলের বাসে ওঠার আগে দুগান শেষবারের মতো পেছনে ফিরে জেলের দিকে তাকায়। অন্যদিকে জেল থেকে ছাড়া পাওয়া এক পুরনো বন্দী এখন সুকচানের হয়ে কাজ করছে। সে তাকে বলে দুখানে ট্রেনিং এর পর ইউ কতটা বিপজ্জনক হয়ে গেছে। এটা শুনে সুকচান শুধু হালকা করে হাসে। পরের দিন সুকচান আবার জেলে ইউ এর সঙ্গে দেখা করতে আসে। সে জিজ্ঞাসা করে ইউ কি শুধু তার সঙ্গে লড়াই করার জন্য এত পরিশ্রম করছে। ইউ কোনো উত্তর দেয় না। সে শুধু শান্তভাবে কিন্তু পুরো আত্মবিশ্বাসের সঙ্গে তার চোখের দিকে তাকিয়ে থাকে। তারপর উল্টো তাকে বলে সে আজ পর্যন্ত একটুও বদলায়নি। সুকচান হেসে বলে সে সেই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে যেদিন ইউ জেল থেকে বের হবে। এদিকে সাংগায়েবও অবশেষে সলিটারি সেল থেকে ছাড়া পেয়ে আবার জেলে ফিরে আসে। এরই মধ্যে ইউকে আবার তার পুরনো সেলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সাংগায়েব গম্ভীর হয়ে তাকে জিজ্ঞাসা করে ইউ কি তার জায়গা নিয়ে পুরো জেলের নেতা হতে চায়। কিন্তু ইউ শান্তভাবে উত্তর দেয় কারো উপর রাজত্ব করার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। এটা শুনে সাংগায়েব অবাক হয়ে যায়, কারণ সে তো মানুষের কাছ থেকে শুনেছিল ইউ লড়াইয়ের জন্য পাগল এবং সবসময় মারামারির জন্য প্রস্তুত থাকে। কিছুদিন পর পরিষ্কার করার সময় সুনিয়ং ইউকে লড়াইয়ের চ্যালেঞ্জ দেয়। সে বলে ইউ যদি জিতে যায় তাহলে সে ইউ এর প্রতিটি কথা মানবে। ইউ শুধু একটি শর্ত দেয়, সে যদি জিতে যায় তাহলে সুনিয়ং আর তার লোকেরা ভবিষ্যতে কোনো দুর্বল বন্দীকে বিরক্ত করবে না। সুনিয়ং এই কথা মেনে নেয়, কিন্তু লড়াইয়ের দিন ইউকে কোথাও দেখা যায় না। সুযোগ পেয়ে সুনিয়ং সবার সামনে ইউকে নিয়ে মজা করতে থাকে এবং তাকে কাপুরুষ বলতে থাকে। তখনই সাংগায়েব সবার সামনে দাঁড়িয়ে শান্তি আর ভালোবাসার কথা বলে। সে বলে মারামারি করলে শুধু শাস্তি আর কষ্ট পাওয়া যায়, আর কিছুই নয়। এখন সবার নিজের জীবন বদলানো উচিত এবং সবসময় খারাপ মানুষের মতো জীবনযাপন করা উচিত নয়। ঠিক তখনই ইউ সেখানে পৌঁছে যায়। তাকে দেখা মাত্রই সুনিয়ং কোনো দেরি না করে আক্রমণ করে। সে খুব দ্রুত আর আক্রমণাত্মকভাবে আঘাত করতে থাকে, যার কারণে ইউ সামলানোর সুযোগই পায় না। সুনিয়ং পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে জয় তারই হবে, তাই সে অসাবধান হয়ে যায়। কিন্তু তখনই ইউ আবার উঠে দাঁড়ায়। সে সুনিয়ং এর পা ধরে তাকে উরুতে জোরে আঘাত করে এবং পরের মুহূর্তেই তাকে চোখ হোল্ডে আটকে ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো লড়াইয়ের চিত্র বদলে যায় এবং শেষ পর্যন্ত ইউ এই লড়াই জিতে যায়। এখন পুরো জেলের সবচেয়ে শক্তিশালী বন্দী হয়ে যায় ইউ। এই হারের পর ওয়ানজুন আর সুনিয়ং দুজনেই কথা দেয় যে তারা আর কোনো দুর্বল ব্যক্তিকে বিরক্ত করবে না। অনেক সময় পর প্রথমবারের মতো জেলে শান্তি ফিরে আসে। শুধু তাই নয়, সুনিয়ং নিজেই ইউকে তার সব কিকিং টেকনিকও শিখিয়ে দেয়। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের জেলে দুখান তার নতুন জীবন শুরু করে, কিন্তু তার মনে প্রথম শিষ্য ইউ এর জায়গা কেউ নিতে পারে না। ভালো আচরণের কারণে ইউ এর সাজাও কমে যায় এবং তাকে নির্ধারিত সময়ের আগেই ছেড়ে দেওয়া হয়। জেল থেকে বের হওয়ার আগে সে শেষবারের মতো ট্রেনিং গ্রাউন্ডে যায় এবং দুখানের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের কথা মনে করে। তারপর মনে কৃতজ্ঞতা নিয়ে জেল থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে আসতেই তার সামনে একটি নতুন সমস্যা এসে দাঁড়ায়। সুকচান হাতে টোফু নিয়ে তাকে নিয়ে মজা করতে চেষ্টা করে। ইউ এটাকে শিশু সুলভ কাজ মনে করে অপেক্ষা করে। বেশি কথা না বলেই দুজনের মধ্যে শেষ লড়াই শুরু হয়ে যায়। নিজের অভিজ্ঞতা সুবিধা নিয়ে সুকচান শুরু থেকেই খুব আক্রমণাত্মকভাবে আঘাত করতে থাকে। সে ইউকে ঘুষির ব্যাগের মতো মারতে থাকে। শুধু তাই নয়, সে ইউ এর মাকে নিয়েও মজা করে এবং বলে সে কুকুরের মতো কাঁদছিল। এটা শুনে ইউ এর রাগ বেরিয়ে আসে এবং সে জোরে একটি ঘুষি মারে। সুকচান পুরোপুরি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একের পর এক মাথা আর পেটে আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত ইউ মাটিতে পড়ে যায় এবং তার মুখ থেকে রক্ত বের হতে থাকে এবং পরবর্তীতে এমন কিছু হয় যা জানলে যে কেউ অবাক হয়ে যাবে। পরবর্তীতে কি হয়েছিল তা জানতে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে কমেন্ট করে যান।